আসসালামু আলাইকুম। এটেন বাংলার গ্রামগঞ্জের খবরে সবাইকে স্বাগত জানাচ্ছি নাবিলা রহমান। শুরুতেই সংবাদ শিরোনাম। উপকূলে এখনো পানিবন্দী হাজারো মানুষ। বিদ্যুৎ বিচ্ছিন্ন ১৬ জেলা, মৃতের সংখ্যা ১৭। ক্ষয়ক্ষতি পরিদর্শনে বৃহস্পতিবার পটুয়াখালী যাবেন প্রধানমন্ত্রী। স্থল নিম্নচাপ হয়ে বাংলাদেশ অতিক্রম করল ঘূর্ণিঝড় রিমাল। বুধবারও কয়েক জেলায় বৃষ্টির পূর্বাভাস। সমুদ্র বন্দরগুলোতে ৩ নম্বর সতর্ক সংকেত বহাল। আগামীকাল তৃতীয় ধাপে ৮৭ উপজেলায় ভোট। কেন্দ্রে কেন্দ্রে পাঠানো হচ্ছে ভোটের সরঞ্জাম। নির্বাচনী এলাকায় মোতায়েন ৩০০ প্লাটুন বিজিবি। এবং ঝিনাইদহের হরিণাকুণ্ডুতে সড়কের পাশে গড়ে উঠেছে ইট ভাটা। ধ্বংস হচ্ছে বনায়ন, ক্ষতির মুখে পরিবেশ। শুনছিলেন সংবাদ শিরোনাম, এবার বিস্তারিত। ঘূর্ণিঝড়ের রিমালের প্রভাবে প্রবল বৃষ্টিতে উপকূলীয় জেলাগুলোর অনেক এলাকা এখনো ডুবে আছে পানিতে। গাছপালা পড়ে বিধ্বস্ত হয়েছে বহু ঘরবাড়ি। বিদ্যুৎ বিচ্ছিন্ন রয়েছেন উপকূলীয় ১৬ জেলার কয়েক লক্ষাধিক মানুষ। হাসপাতাল সহ বিভিন্ন স্থানে বাধাগ্রস্ত হচ্ছে সেবা কার্যক্রম। ঝড়ের আঘাতে ঘর ও গাছ চাপায় ৮ জেলার মৃতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ১৪ জনে। চিংড়ি ঘের ভেসে যাওয়ায় দিশেহারা খামারিরা। বিভিন্ন স্থানে চলছে ক্ষতিগ্রস্ত বেড়িবাঁধ মেরামতের কাজ। প্রতিনিধিদের পাঠানো তথ্যচিত্রে আরো জানাচ্ছেন আশিকুর রহমান। ঘূর্ণিঝড় রিমাল আঘাত হানার পর উপকূল জুড়ে এখন কেবলই ধ্বংসযজ্ঞের চিত্র। এর মধ্যে সবচেয়ে বেশি ক্ষয়ক্ষতি হয়েছে পটুয়াখালীতে। কলাপাড়ার অনেক এলাকা ডুবে আছে পানিতে। এখনও জোয়ারের পানি নামেনি বসতঘর থেকে। কিছু স্থানে বন্ধ হয়ে আছে সড়ক যোগাযোগ। অধিক উচ্চতার জলোচ্ছ্বাসে বাঁধ ভেঙে সাগরের লোনা পানি ঢুকে পড়েছে লোকালয়ে। সুপেয় পানির উৎসগুলো তলিয়ে গেছে। খুলনার পাইকগাছায় ৬টি ইউনিয়নের অন্তত ২০টি স্থানে নদীর বাঁধ ভেঙে গেছে। এতে সাগরের লোনা পানিতে প্লাবিত হয়েছে অর্ধশতাধিক গ্রাম। এখনও পানিবন্দী উপজেলার প্রায় ১ লাখ মানুষ। খাবার পানির উৎসগুলো তলিয়ে যাওয়ায় দেখা দিয়েছে বিশুদ্ধ পানির সংকট। জোয়ারের পানিতে বাগেরহাটে ভেসে গেছে কয়েক হাজার মাছের ঘের। প্রাথমিকভাবে জেলায় মাছের প্রায় ২২,০০০ ঘের তলিয়ে যাওয়ার খবর পাওয়া গেছে। সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হয়েছে মোংলা, মোড়লগঞ্জ, শরণখোলা ও রামপাল উপজেলায়। সাতক্ষীরার শ্যামনগরে পানি উন্নয়ন বোর্ডের বেড়িবাঁধের কয়েকটি স্থানে ফাটল দেখা দিয়েছে। শ্যামনগরের মুন্সীগঞ্জ ও বুড়ি গোয়ালিনী ইউনিয়নের অনেক স্থানে ঘরের ছাউনি উড়ে গেছে। ভেসে গেছে কয়েকশো চিংড়ি ঘের। আজও বিদ্যুৎ বিচ্ছিন্ন উপকূলীয় এলাকার বহু মানুষ। বরিশালে ছাদ ধসে আরও একজনের মৃত্যু হয়েছে। ঝড়ের আঘাতে ক্ষতিগ্রস্ত ৭ শতাধিক কাঁচা ঘরবাড়ি। জেলার বেশিরভাগ এলাকায় বিদ্যুৎ সরবরাহ বন্ধ। হাসপাতালের অপারেশন সহ জরুরি চিকিৎসা ব্যাহত হচ্ছে। একই সাথে ড্রেনেজ ব্যবস্থা না থাকায় নগরীর বেশিরভাগ এলাকা হাঁটুপানিতে ডুবে আছে। ঝালকাঠিতে ২ শতাধিক গাছপালা ভেঙে পড়েছে। জোয়ারের পানিতে ডুবেছে গ্রামের পর গ্রাম। পানিবন্দী বহু মানুষ। খাগড়াছড়িতে ভারী বর্ষণে জনজীবনে দুর্ভোগ নেমে এসেছে। ঝড়ে রাস্তায় ভেঙে পড়া গাছ কাটার সময় বিদ্যুৎস্পষ্ট এক ফায়ার সার্ভিস কর্মীর মৃত্যু হয়েছে। জেলার বেশিরভাগ এলাকায় নেই বিদ্যুৎ। একই অবস্থা পার্বত্য অন্য জেলাগুলোতে। দু একটি স্থানে পাহাড় ধসে সড়ক যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে আছে। তবে পরিস্থিতি স্বাভাবিক করার চেষ্টা করছে স্থানীয় প্রশাসন। ব্যুরো রিপোর্ট, এটিএন বাংলা। এদিকে স্থল নিম্নচাপে পরিণত হয়ে বাংলাদেশ অতিক্রম করেছে ঘূর্ণিঝড় রিমাল। তবে এর প্রভাবে আগামীকাল পর্যন্ত বেশ কয়েকটি জেলায় হালকা থেকে মাঝারি বৃষ্টি হওয়ার পূর্বাভাস দিয়েছে আবহাওয়া অফিস। একই সাথে উপকূলীয় এলাকায় ঝোড়ো হাওয়া অব্যাহত থাকায় চট্টগ্রাম, কক্সবাজার, মোংলা ও পায়রা সমুদ্র বন্দরকে ৩ নম্বর সতর্ক সংকেত দেখিয়ে যেতে বলা হয়েছে। ঝড় বৃষ্টিতে রাজধানীতে মারা গেছেন ৩ জন। বিস্তারিত মুশফিকুর রহমানের রিপোর্টে। চলে গেছে প্রবল ঘূর্ণিঝড় রিমাল, কিন্তু বিভিন্ন জেলার মতো রাজধানীতেও রেখে গেছে ক্ষতচিহ্ন। রিমালের প্রভাবে প্রবল ঝড় বৃষ্টির ঘটনায় রাজধানীতে এ পর্যন্ত নারীসহ ৩ জনের মৃত্যু হয়েছে। বেশ কয়েক জায়গায় উপড়ে পড়ে গাছপালা। তবে এরই মধ্যে স্থল নিম্নচাপে পরিণত হয়ে রিমাল বাংলাদেশ অতিক্রম করে এখন পার্শ্ববর্তী দেশ ভারতে। আবহাওয়া অফিস জানিয়েছে, ঝড় চলে গেলেও দেশের কয়েক জেলায় অব্যাহত থাকবে বৃষ্টিপাত। বৃষ্টিপাতের প্রবণতা একটু কমে যাবে এখন। আর বৃষ্টিপাতের প্রবণতা কমে গেলে বাতাসের গতিও কিন্তু অনেকটা কমে যাবে। তাপমাত্রা কিছুটা বৃদ্ধির দিকে চলে যাবে। তবে বৃদ্ধি পেলেও তাপমাত্রা যেন হঠাৎ করে যেন আমাদের সেই তাপ প্রবাহের মধ্যে চলে আসবে সেই অবস্থা আপাতত এই মুহূর্তে নেই। এই মুহূর্তে কিন্তু আমাদের যে
দক্ষিণ পশ্চিম মৌসুমী বায়ু, সে বায়ু কিন্তু অনেকটা উত্তর বঙ্গোপসাগরে আমাদের কোস্টের কাছাকাছি প্রায় চলে এসেছে। বিদায় তাপমাত্রা অত বাড়ার আপাতত সেই ধরনের পরিস্থিতি আপাতত নেই। বঙ্গোপসাগর এবং উপকূলীয় এলাকায় এখনও ঝোড়ো হাওয়া অব্যাহত রয়েছে, যা পরবর্তী 24 ঘন্টা থাকবে। এজন্য সাগরে অবস্থানরত মাছ ধরার নৌকা ও ট্রলারকে উপকূলের কাছাকাছি থেকে সাবধানে চলাচল করতে বলেছে আবহাওয়া অধিদপ্তর। চট্টগ্রাম, কক্সবাজার, মংলা এবং পায়রা যে সমুদ্র বন্দরগুলো আছে তাদেরকে আমরা 3 নম্বর স্থানীয় সতর্কতা সংকেত যে জারি করেছি তা অব্যাহত রাখার জন্য নির্দেশ জারি করা হয়েছে। ঘূর্ণিঝড় রিমালের প্রভাবে চাঁদপুরে সর্বোচ্চ 257 মিলিমিটার বৃষ্টিপাত রেকর্ড করা হয়েছে। এছাড়া চট্টগ্রামে 249 এবং ঢাকায় 224 মিলিমিটার বৃষ্টি হয়েছে। মুশফিকুর রহমান, এটিএন বাংলা, ঢাকা। প্রবল বর্ষণের কারণে বান্দরবানের চিম্বুক সড়কে লাইমিপাড়া এলাকার একটি লোহার বেইলি ব্রিজ ডেবে যাওয়ায় জেলার সাথে রুমা ও থানচি উপজেলার যান চলাচল বন্ধ রয়েছে। সকালে প্রবল বর্ষণে বেইলি ব্রিজটি ডেবে যায়। এতে ব্রিজটি ঝুঁকিপূর্ণ হয়ে ওঠায় যান চলাচল বন্ধ রাখা হয়েছে। 2 উপজেলায় যান চলাচল বন্ধ থাকায় দুর্ভোগে পড়েছেন যাত্রীরা। দ্রুত ক্ষতিগ্রস্ত বেইলি ব্রিজটি মেরামতের পর যান চলাচল স্বাভাবিক হবে বলে জানিয়েছেন সড়ক ও জনপথ বিভাগের নির্বাহী প্রকৌশলী মোসলেউদ্দিন। গাছপালা ও বৈদ্যুতিক খুঁটি ভেঙে পড়ায় জেলার বিভিন্ন স্থানে বিপর্যস্ত হয়ে পড়েছে বিদ্যুৎ সরবরাহ। এদিকে প্রবল বর্ষণের কারণে বেড়েছে সাঙ্গু ও মাতামুহুরী নদীর পানি। চট্টগ্রাম বন্দরে একে একে ভিড়তে শুরু করেছে পণ্যবাহী জাহাজ। ঘূর্ণিঝড় রিমালের প্রভাবে গতকাল ভিড়তে না পারলেও আজ দুপুরের পর 19টির মধ্যে 12টি জাহাজ বন্দরে ভিড়েছে। এই সময় পতেঙ্গার চরে আটকা পড়ে একটি জাহাজ। এদিকে গতকাল 10 নম্বর মহাবিপদ সংকেত নামিয়ে চট্টগ্রাম বন্দরের কার্যক্রম স্বাভাবিক ঘোষণা করা হয়। তবে সাগর উত্তাল থাকায় ভিড়তে পারেনি পণ্যবাহী কোনো জাহাজ। বন্দরের নিরাপত্তায় ঘূর্ণিঝড় রিমাল আঘাত হানার আগে গত রোববার বিভিন্ন জেটিতে থাকা 19টি জাহাজ গভীর সাগরে পাঠিয়ে দেওয়া হয়। তবে সাগর উত্তাল থাকায় গত 3 দিন ধরে বন্ধ রয়েছে বহির্নোঙরে মাদার ভেসেল থেকে পণ্য খালাস কার্যক্রম। অন্যান্য কার্যক্রম স্বাভাবিক রয়েছে বলে জানিয়েছেন চট্টগ্রাম বন্দর কর্তৃপক্ষের সচিব ওমর ফারুক। এবার অন্যান্য খবর। তৃতীয় ধাপে 87 উপজেলা পরিষদ নির্বাচনের ভোট গ্রহণ কাল বুধবার সকাল 8টা থেকে শুরু হয়ে ভোট চলবে বিকেল 4টা পর্যন্ত। এদিকে ঘূর্ণিঝড় রিমালের ক্ষয়ক্ষতির কারণে এই দফায় স্থগিত করা হয়েছে 22 উপজেলার ভোট গ্রহণ। নির্বাচনী এলাকার আইন শৃঙ্খলা রক্ষায় অন্যান্য বাহিনীর পাশাপাশি মোতায়েন করা হয়েছে 300 প্লাটুন বিজিবি। বিস্তারিত জানাচ্ছেন একরামুল হক সায়েম। তৃতীয় ধাপে 87টি উপজেলা পরিষদ নির্বাচনে ভোট গ্রহণের জন্য কেন্দ্রে কেন্দ্রে চলছে শেষ সময়ের প্রস্তুতি। এ দফায় 112টি উপজেলা নির্বাচন অনুষ্ঠিত হওয়ার কথা থাকলেও ঘূর্ণিঝড় রিমালের প্রভাবে 22টি ও নানা জটিলতার কারণে আরও 3টি উপজেলায় ভোট স্থগিত করেছে নির্বাচন কমিশন। বাকি 87 উপজেলায় নির্বিঘ্নে ভোট গ্রহণে নেওয়া হয়েছে নানা প্রস্তুতি। এরই মধ্যে 300 প্লাটুন বিজিবি সহ র্যাব, পুলিশ ও আনসার বাহিনীর সদস্যদের মোতায়েন করা হয়েছে ভোটের মাঠে। এই দফায় চেয়ারম্যান, ভাইস চেয়ারম্যান ও মহিলা ভাইস চেয়ারম্যান পদে প্রতিদ্বন্দ্বিতা করছেন 1000-এর বেশি প্রার্থী। বিনা প্রতিদ্বন্দ্বিতা নির্বাচিত হয়েছেন 12 জন। এবারের উপজেলা পরিষদ নির্বাচনের প্রথম 2 দফায় রেকর্ড সংখ্যক কম ছিল ভোটের হার। তৃতীয় দফায়ও ভোটার উপস্থিতি বাড়ানো নির্বাচন কমিশনের জন্য বড় চ্যালেঞ্জ। ভোটার উপস্থিতি কমিশনের উপরে ডিপেন্ডেন্ট না, কমিশনের উপরে ডিপেন্ডেন্ট শুধু এইটুকু যদি কমিশন শান্তিপূর্ণভাবে নির্বাচনটা করতে পেরেছে কিনা, ভোটারদের নিরাপত্তা আছে কিনা, প্রার্থীর নিরাপত্তা আছে কিনা, এটা তো সেগুলো তো কোনো সমস্যা নেই আমাদের। অতএব সেই ক্ষেত্রে আমাদের কারণে, নির্বাচন কমিশনের কারণে তো কোনো ভোটার উপস্থিতি কমছে না। সেখানে যেহেতু আমাদের দেশে আরেকটি রাজনৈতিক দল নির্বাচনে অংশগ্রহণ করছে না, বড় একটা রাজনৈতিক দল, সেই জন্য তার একটা প্রভাব আছে। এছাড়া অন্যান্য অনেক কিছু থাকতে পারে, আবহাওয়া থাকতে পারে, সিজন থাকতে পারে, ওখানে ক্যান্ডিডেট কেমন আছে সেটার উপর, ক্যান্ডিডেটের জনপ্রিয়তা কেমন, বেশি অধিক সংখ্যক জনপ্রিয় ক্যান্ডিডেটরা থাকলে সেখানে ভোটের হার বেশি পড়ে। চতুর্থ ও শেষ দফার উপজেলা পরিষদ নির্বাচনে ভোট হবে 5 জুন। স্থগিত হওয়া উপজেলাগুলোতে দ্রুত ভোটের আয়োজন করা হবে বলেও জানিয়েছে কমিশন। ইকরামুল হক সায়েম, এটিএন বাংলা, ঢাকা। ষষ্ঠ উপজেলা পরিষদ নির্বাচনের প্রথম দফায় নির্বাচিত রংপুর বিভাগের 19 উপজেলার 57 জন নবনির্বাচিত চেয়ারম্যান ও ভাইস চেয়ারম্যানের শপথ অনুষ্ঠিত হয়েছে। সকালে রংপুর বিভাগীয় কমিশনার কার্যালয়ে শপথ পাঠ করান বিভাগীয় কমিশনার জাকির হোসেন। গত 8 মে রংপুর বিভাগের 19 উপজেলার প্রথম পর্যায়ে নির্বাচন অনুষ্ঠিত হয়। এতে উপজেলা চেয়ারম্যান, পুরুষ ভাইস চেয়ারম্যান ও মহিলা ভাইস চেয়ারম্যান পদে 19 জন করে মোট 57 জন জনপ্রতিনিধি নির্বাচিত হন।
একসময় পিরোজপুরে কৃষকরা চাষাবাদে দেশীয় জাতের গবাদি পশু লালন পালন করলেও সেখানে এখন গড়ে উঠেছে উন্নত জাতের পশুর খামার। এসব খামারে মোটা তাজা করা হচ্ছে বিভিন্ন রং ও আকারের দেশি বিদেশি জাতের গরু। খামার মালিকদের লাভ দেখে অন্যরাও জড়িয়ে পড়ছেন এ পেশায়। পিরোজপুর থেকে শফিকুল ইসলাম মিলনের পাঠানো তথ্যচিত্রে আরো জানাচ্ছেন আশিকুর রহমান। গত ২০ বছরে পিরোজপুর জেলা সদর সহ অন্যান্য উপজেলায় গড়ে উঠেছে ছোট বড় মিলিয়ে প্রায় ৫,০০০ পশু খামার। উন্নত যোগাযোগ ব্যবস্থা ও দক্ষিণাঞ্চলের অন্যতম বৃহৎ গবাদি পশুর বাজার ভান্ডারিয়াতে হওয়ায় জেলায় খামারের সংখ্যা দিন দিন বৃদ্ধি পাচ্ছে। খামারে অস্ট্রেলিয়ান ফ্রিজিয়ান, শাহিওয়াল, সিন্ধি সহ বিভিন্ন জাতের গরু মোটাতাজা করতে ব্যস্ত খামারিরা। সারা বছর এসব খামারে কম বেশি পশু বেচাকেনা চললেও কোরবানি ঈদকে সামনে রেখে পশুর বাড়তি যত্ন নিচ্ছেন খামারিরা। জেকে ডেইরির পুতিন নামের ষাঁড়টি এই অঞ্চলের সবচেয়ে বড় গরু। অস্ট্রেলিয়ান ফ্রিজিয়ান জাতের এই গরুর ওজন প্রায় ১৪০০ কেজি, উচ্চতা প্রায় ৭ ফুট। দাম হাঁকা হয়েছে ১৬ লাখ টাকা। দাম আছে ৩৫-১৬ জন আছে, দাম ১৪ লাখ টাকা। আমরা ১৬ লাখ চাই আর কি। ঘাস, খড়, চালের কুড়া ও ভুট্টার পাশাপাশি সরিষার খৈল, গমের ভুসি ছাড়া মোটা তাজা করতে ব্যবহার করা হচ্ছে না কোনো রাসায়নিক। তবে বর্তমানে গোখাদ্য, ঔষধ ও শ্রমিকের মজুরি বেশি হয় এবছর আগের মতো লাভের মুখ দেখতে পাওয়া যাবে কিনা তা নিয়ে শঙ্কায় রয়েছেন অনেক খামারি। গরু লালন পালন করে আলহামদুলিল্লাহ খুব ভালোই ছিলাম, লাভ হয়তো চলার মতো সংসার চলবে, কিন্তু বর্তমানে এই খাবার, গোখাদ্যর যে দাম, এই এত খবর বসে ঔষধ সবকিছুর দাম বৃদ্ধি। খাবারের দাম বেশি, ঔষধের দাম বেশি, লেবারের খরচ বেশি, বিদায় পুষায় না, আমাদের খুব লসে আছে। তারপরও আমাদের পেশা এটা পালতে হয়। এদিকে পশুর স্বাস্থ্য সেবা নিশ্চিত করতে মোবাইল ভেটেনারি ক্লিনিক স্থাপন, বিভিন্ন ধরনের সহযোগিতা সহ সরকারের নানামুখী পদক্ষেপের কারণে ঈদে পিরোজপুরের খামারিরা নিজ জেলার চাহিদা মিটিয়ে পার্শ্ববর্তী জেলাগুলোতে পশু সরবরাহ করতে পারবে বলে জানান জেলা প্রাণী সম্পদ কর্মকর্তা। আমরা আশা করি আমাদের নিজস্ব যোগান থেকে আমাদের যে পবিত্র ঈদুল আজহার যে কোরবানি, আমাদের পিরোজপুরের এলাকাবাসী, পিরোজপুরের জনগণ সেই আমাদের নিজস্ব যোগান থেকেই কোরবানি দিতে পারবে। এবছর জেলায় কোরবানির ঈদে মোট পশুর চাহিদা ৪০,০০০-এরও বেশি। ৪৬,০০০-এর বেশি পশুর যোগান দিতে সক্ষম স্থানীয় খামারগুলো, যার আনুমানিক বাজার মূল্য ২০০ কোটি টাকা। ব্যুরো রিপোর্ট, এটিএন বাংলা। গ্রামীণ সড়কের সাথেই পাশাপাশি ৪টি ইটভাটা, যার সবগুলোতেই পোড়ানো হচ্ছে কাঠ। অবাধে ব্যবহার হচ্ছে ফসলি জমির মাটি। এতে ঝিনাইদহের হরিণাকুণ্ডুর চাঁদপুর গ্রামে ধ্বংস হচ্ছে বনায়ন, অন্যদিকে ক্ষতির মুখে পড়ছে পরিবেশ। স্থানীয়দের অভিযোগ, পরিবেশ অধিদপ্তরকে ম্যানেজ করে চলছে অবৈধ এসব ইটভাটা। ঝিনাইদহ প্রতিনিধি নিজাম জোয়ারদার বাবলুর পাঠানো রিপোর্ট জানাচ্ছেন মিজান শাহজাহান। গত কয়েক বছর ধরে ঝিনাইদহ হরিণাকুণ্ড সড়কের চাঁদপুর গ্রামে গড়ে উঠেছে ৪টি ইটভাটা। দিনের পর দিন আবাদি জমিতে ভাটার পরিধি বাড়াচ্ছে মালিকরা। স্থানীয়দের অভিযোগ, আইন অমান্য করে কৃষি জমিতে গড়ে তোলা হয়েছে এসব ইটভাটা। কৃষি জমির টপ সয়েল কেটে তৈরি হচ্ছে ইট, জ্বালানি হিসাবে পোড়ানো হচ্ছে বিভিন্ন গাছের কাঠ। এতে কৃষি জমির পরিমাণ কমে যাওয়ার পাশাপাশি হুমকিতে পড়েছে ভাটার আশপাশের ফসলি জমি। এখানে আগে ধানের চাষ হইতো, বুঝেছেন, তারপরে পানের বরজ ছিল, ভুট্টা গমের চাষ হইতো এই মাঠে, বুঝেছেন, কুষ্টা ছিল, কলা ছিল, বুঝেছেন, আবাদ হইতো। এগুলো ভাটা হয়ে এখন কিছুই হয় না, বুঝেছেন। ২০-৩০ কানকার গাড়ি চলে সারা রাত, মনে হয় প্লেনে উঠছে, ধুমাকাল। মনে করেন যে আমার ঘর বাড়ি কিছু খাওয়ার জন্য এরকম অসুবিধা চিনা যায় না। এটা বলি যেতে পানি দেয়, রাস্তায় দেয় না। আমাদের স্কুলে যে পাশে যে বিল্ডিংটা আছে, বুঝেছেন, এই যে ধুলাবালির কারণে আমাদের ক্লাস নিতে কষ্ট হয়, ছেলে মেয়েদের শ্বাসকষ্ট হয়। আর বেঞ্চগুলো যে ময়লা আবর্জনা, বুঝেছেন, ধুলার কারণে ক্লাসই নেওয়া যায় না ঠিক মতো। এই রাস্তাতে যাওয়ার সময় বিশেষ করে যে অবৈধ যে ট্রাক্টরগুলো চলে, এটা সবসময় এরা বেপরোয়াভাবে গাড়িগুলো চালায়। তবে এই বিষয়ে ক্যামেরার সামনে কথা বলতে রাজি হননি পরিবেশ অধিদপ্তরের এই কর্মকর্তা। বিভাগীয় পরিচালক বা যে আছে আমাদের খুলনায়, উনি দিবে, আর আপনার যত তথ্য লাগে আমি দিচ্ছি। না, এখন আমি তাৎক্ষণিকভাবে এইভাবে দিতে পারতেছি না ভাই, আমার গত মিটিংয়ের সিদ্ধান্ত এটা। হরিণাকুণ্ড উপজেলার চাঁদপুর গ্রামে প্রায় ৩৫০০ মানুষের বাস, রয়েছে ৪টি শিক্ষা প্রতিষ্ঠান ও একটি কমিউনিটি ক্লিনিক। ব্যুরো রিপোর্ট, এটিএন বাংলা। সরকারি, আধা সরকারি ও স্বায়ত্তশাসিত প্রতিষ্ঠানের
কারো বিরুদ্ধে দুর্নীতির অভিযোগ পাওয়া গেলে তদন্ত সাপেক্ষে ব্যবস্থা নেওয়ার কথা জানিয়েছেন দুর্নীতি দমন কমিশনের নারায়ণগঞ্জ কার্যালয়ের উপপরিচালক মইনুল হাসান রওশানী। দুদকের গণশুনানি আয়োজন নিয়ে দুপুরে নারায়ণগঞ্জ প্রেস ক্লাবের সংবাদ সম্মেলনে একথা জানান সংস্থাটির নারায়ণগঞ্জ কার্যালয়ের উপপরিচালক। দুদকের সহকারী পরিচালক ওমর ফারুক, দুদকের জেলা কমিটির সভাপতি মাজাহার হোসেন মাজুম, সাধারণ সম্পাদক বাবুল কৃষ্ণ সাহা, নারায়ণগঞ্জ প্রেস ক্লাবের সভাপতি আরিফ আলম দীপু এবং সাধারণ সম্পাদক রফিকুল ইসলাম জীবন এতে উপস্থিত ছিলেন। আগামী 6 জুন নারায়ণগঞ্জ শিল্পকলা একাডেমিতে গণশুনানির আয়োজন করতে যাচ্ছে দুর্নীতি দমন কমিশন। পেনশন সংক্রান্ত প্রজ্ঞাপন বাতিলের দাবিতে কর্মবিরতি পালন করেছে যশোর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের শিক্ষক ও কর্মচারী সমিতি। সকাল 9টায় কর্মবিরতি শুরু হয়ে চলে বেলা 1টা পর্যন্ত। এর আগে বিশ্ববিদ্যালয়ের স্যার জগদীশ চন্দ্র বসু ভবনের সামনে শিক্ষক সমিতি এবং প্রশাসনিক ভবনের সামনে কর্মবিরতির ডাক দেয় বিশ্ববিদ্যালয় কর্মচারী সমিতি। এতে অচলাবস্থার সৃষ্টি হয় যশোর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়। দাবি মানা না পর্যন্ত কর্মবিরতি পালনের ঘোষণা দেন শিক্ষক সমিতির নেতারা। তবে বাংলাদেশ বিশ্ববিদ্যালয় শিক্ষক সমিতির নির্দেশনা অনুযায়ী কর্মবিরতির বাইরে থাকবে পরীক্ষা। সাতক্ষীরায় বিখ্যাত আম হিমসাগর দেশের গণ্ডি পেরিয়ে এখন রপ্তানি হচ্ছে বিদেশে। সুস্বাদু এই আম সংগ্রহে দেশের বিভিন্ন স্থান থেকে পাইকাররা আসছেন সাতক্ষীরার বাজারগুলোতে। তবে এবছর ফলন কম হওয়ায় হিমসাগর আমের বাজার মূল্য প্রায় দ্বিগুণ। সাতক্ষীরা প্রতিনিধি এম কামরুজ্জামানের রিপোর্ট, জানাচ্ছেন তামান্না জেনিফার। চলতি মৌসুমে সাতক্ষীরায় আমের চাষ হয়েছে 4118 হেক্টর জমিতে। এসব বাগান থেকে আম উৎপাদনের লক্ষ্যমাত্রা 50,000 মেট্রিক টন। তবে মৌসুমের শুরুতেই প্রতিকূল আবহাওয়ার কারণে এবছর আমের ফলন কমে গেছে। তীব্র তাপদাহ ও অনাবৃষ্টির কারণে বেশি বড় হয়নি আম। বাজারে সরবরাহ কম থাকায় বিক্রি হচ্ছে দ্বিগুণ দামে। গত বছর যে আম মন প্রতি 1300 থেকে 1400 টাকায় বিক্রি হয়েছে, সেই আম এবছর বিক্রি হচ্ছে 2500 থেকে 2800 টাকায়। অতিরিক্ত তাপদাহ, খরা, যার কারণে আমাদের গাছে যে কাঙ্ক্ষিত যে আমটা হয়েছিল, আমরা সেই আমগুলো আমরা নিজ পর্যন্ত নিয়ে আসতে পারিনি। সাতক্ষীরাতে হয়তো বলা যায় 50% আম নাই। এবছর আমের দাম পাচ্ছি এই যে গোবিন্দ আম এখন 2600, এখন গত বছর এরকম তো 1600-1700 টাকা বেচাকেনা হয়েছিল। প্রতিদিন শত শত মন আম সিলেট, চট্টগ্রাম সহ যাচ্ছে দেশের বিভিন্ন প্রান্তে। আমি কক্সবাজার থেকে একেবারে সাতক্ষীরা এসেছি আমের জন্য। প্রতি বছরের নিয়ে এই বছরের যে দামটা আগের চেয়ে একটু বেশি, কারণ হচ্ছে এই বছরে ফলনটা কম হয়েছে। আমরা যারা ক্রেতা, যারা বাইরে থেকে আসছি, তারা কিন্তু অনেক ভোগান্তির মোটামুটি সম্মুখীন হচ্ছে দাম বেশি হওয়ার কারণে। আমাদের জন্য একটু সমস্যা হয়, যারা আমরা অনলাইন বেসড কাজ করি, সবসময় প্রিমিয়াম কোয়ালিটিটা প্রোভাইড করার জন্য আমরা চেষ্টা করি। এখানে এসে একটা জিনিস একটু আমাদের জন্য যেটা কষ্টদায়ক হয়, সেটা হচ্ছে আম ডালি যে আসে, ডালির ওপর এবং নিচে মানে কোয়ালিটির একটু তফাৎ থাকে আর কি। এবছরও ইউরোপের বিভিন্ন দেশে সাতক্ষীরার আম রপ্তানি হবে বলে জানান সংশ্লিষ্ট কর্মকর্তারা। যারা বিদেশে আম রপ্তানি করছে তাদেরকে আমরা বিভিন্নভাবে প্রশিক্ষণের মাধ্যমে, পরামর্শের মাধ্যমে যাতে গুণগত মান বজায় রেখে আমরা উৎপাদন করতে পারেন এবং সারা বিশ্বের মানুষকে মানসম্মত আম খাওয়াতে পারেন, সে বিষয়ে আমরা কৃষকদের সাথে কাজ করে যাচ্ছে। গত 22 মে থেকে জেলায় শুরু হয়েছে গাছ থেকে হিমসাগর আম সংগ্রহ। ব্যুরো রিপোর্ট, এটিএন বাংলা। পরবর্তী সংবাদ দেখার আমন্ত্রণ জানিয়ে এখনকার মতো শেষ করছি গ্রামগঞ্জের খবর। এটিএন বাংলা সংবাদ ইউটিউবে দেখতে ব্রাউজ করুন, youtube/ATN Bangla News।